গুড মর্নিং। ঘড়িতে বাজে 10টা আর সামনে রয়েছে পান্তা ভাত নিয়ে বসে পড়েছি। আগের ব্লগে বলেছিলাম, জানি এই সময় খাওয়া ভালো না, কিন্তু যেহেতু হঠাৎ করে একদিন খেতে ইচ্ছা করেছে সেটা খাওয়া যেতেই পারে। আর পান্তা ভাত শরীরের জন্য ভালো, কিন্তু বাসি খাবারটা একদমই এই টাইমে খাওয়াটা ঠিক না। তারপরেও একদিন খেয়ে নিলাম আমি। অনেকে আমি চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো একটু খেলে সবাই বলে যে দিদি এই সময় তোমার প্রেগনেন্সি অবস্থাতে জ্যান্ত জ্যান্ত মাছ খাওয়া উচিত, এইসব মাছ বেশি খাওয়া উচিত না। আমিও জানি খাওয়া উচিত না, আবার বলি জ্যান্ত মাছটা কেন কিনি না, দেখাচ্ছি দাঁড়াও। আজকে দেখো এই পোনা মাছটা কিনেছি 50 টাকা দিয়ে। পোনা মাছটার এই দেখো পেটিটা দেখো। জ্যান্ত মাছের কোনোদিন এরকম পেটি হয়? এরকম পোনা মাছ বাজার থেকে না নিলে আমি ঠকে যাই। আমার হাত দিয়ে দেখে নেওয়া উচিত ছিল। এই মাছটা যা তিতো তিতো হবে, আমার মেয়েকে দিলে তো হয়তো এই দিক থেকে একটু খাবে, এইগুলো তো খাবেই না। এই দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে আর আমি চলো, দুদিন ধরে তো চিংড়ি মাছ খাওয়া হচ্ছে, আজকে একটু জ্যান্ত মাছই কিনি। ওই জ্যান্ত মাছ কিনতে গেলাম, হয়ে গেলাম আমি একদম বোকা। আজকে মাছটা দেখে না আমার রান্না করার ইচ্ছাটাই সত্যি কথা বলতে চলে গেছে। তো যাই হোক, একটু আলু দিয়ে মাছের ঝোল করব। কি করা যাবে বলো? মাঝে মধ্যে তো সবসময় সব জিনিসটা ভালো হয় সেটাও হয় না, মাঝে মধ্যে খারাপও হয়। তো একটুখানি বেশ ভালো করে কড়া করে একটু ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে আর খুব একটা খারাপ লাগবে বলে মনে হয় না। একটু নরম হয়ে গেছে। আর এখন বর্ষাকালে নতুন জলের মাছগুলো না এরকমই হবে, খুব একটা বেশি একটু থাকলেই নরম হয়ে যাবে। তো এটা একটু বেশি নরম টাইপের। তো আজকে হচ্ছে তোমার অম্বুবাচি যেটাকে বলে, অনেকে আমুতি বলে, অনেকে আমাদের শ্বশুরবাড়ির ওখানে বলে আমুতি, আমাদের বলে অম্বলবতী, কিন্তু অ্যাকচুয়ালি ওটা অম্বুবাচি বলে। তো অম্বুবাচি লেগে গেলে কিন্তু আর কোনো শাক খেতে হয় না। আর আজকে যেহেতু অম্বুবাচি লাগবে, এখনও লাগেনি, 2:47 লাগবে, তার অনেক আগেই আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, সেই জন্য দেখো খেয়েছি। তো শাক, তারপরে হচ্ছে কচুর ডাঁটা, আর এখানে হচ্ছে মাছের ঝোল, এই দিয়ে আজকে দুপুরের খাবারটা খাচ্ছি। গরম গরম ধোয়া ওঠা ভাত। আর অনেকে প্রেগনেন্সিতে মাঝে মধ্যে আমাকে অনেকে কমেন্ট করে, দিদি ভাই আমি ভাতই খেতে পারি না। তাদের জন্য সত্যি খুবই একটা কষ্টকর ব্যাপার। অনেকে ভাতের গন্ধ সহ্য করতে পারে না, ভাত খেতে পারে না। যেমন আমার মাই গল্প করে, আমার মা আর আমার শাশুড়ি মা, এই দুজনের মুখ থেকেই শুনেছি তারা নাকি প্রেগনেন্সির টাইমে একদম ভাতের গন্ধ সহ্য করতে পারতো না, ভাতও খেতে পারতো না। আমার মা তো নাকি, আমার দাদা যখন পেটে ছিল তখন নাকি 10 মাস একভাবে আমার মা পান্তা ভাত খেয়েছে, কোনো দিন গরম ভাত খেতে পারিনি। এটা কি পরিমাণ কষ্ট একমাত্র যাদের সাথে হয়েছে তারাই জানবে, কিন্তু ভগবানের আশীর্বাদে সেই সমস্যাটা আমার নেই। আমি ভাতটা খেতে পারি, আর ভাতটা আমার ভালো লাগে। প্রথম প্রেগনেন্সি বলো, দ্বিতীয়ই বলো, আমার ভাতে কোনো গন্ধই লাগেনি। কিন্তু হ্যাঁ, ভাত ফুটলে প্রথম প্রেগনেন্সিতে একটু হালকা হালকা গন্ধ লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিলাম। আর আজকে না দুপুরে ভাত খাওয়ার পরে শরীরটা এত পরিমাণে খারাপ করছিল কি বলবো তোমাদের, সেই জন্য আর এই দুপুরে খাওয়া দাওয়ার পরে কোনো ভিডিও করাও হয়নি। আর কালকে তো আমি কোনো ভিডিও পোস্ট করিনি, তোমরা জানোই। তো মাঝে মধ্যে এরকম হয়, কিছু কিছু সময় আসে, এটা স্বাভাবিক, কোনো ব্যাপার না, নর্মালি একটা ব্যাপার। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেছি, তিদাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ও তো একদমই স্কুল কামাই, ওকে স্কুল কামাই এখন আর করছেও না। আর ও বেশ ভালোবাসে স্কুলে যেতে। আগে একটু কান্না করতো প্রথম দিকে, কিন্তু তারপরে এখন বন্ধু বান্ধব হয়ে গেছে তো বেশ খুব মজা পায় স্কুলে গিয়ে। তো আগে আমি কি করতাম, রান্নাবান্নার পরে প্রত্যেক দিন গ্যাস পরিষ্কার করে, রান্নাঘর মুছে খুবই পরিষ্কার করে রেখে দিতাম। কিন্তু এখন একটা সমস্যা হয়েছে, কি বলতো, ভাত খাওয়ার পরে না শরীরটা এত ভারী হয়ে যায়, তখন আর করতে ইচ্ছা করে না। তো যেদিন আমার রান্নাবান্নাটা আগে হয়ে যায়, আমি গ্যাস ম্যাস মুছে সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিই, সেদিন তো চলো কোনো ব্যাপার না। আর যেদিন একটু রান্না করতে দেরি হয়ে যায়, আমার মেয়ে চলে আসে, তারপরে মেয়েকে ড্রেস ছাড়িয়ে ওকে স্নান করিয়ে দিই, তারপরে আবার ভাত নিয়ে বসি, অনেকটাই বেলা হয়ে যায়। কিছু ওষুধও আছে, সেগুলো টাইম মতো খেতে হবে, সেই কারণে আর কি একটু দেরি হয়ে যায় যেদিন আমার আর কি রান্না করতে, সেদিন আর গ্যাসটা আমি মুছি না। তো যাই হোক, এইরকমভাবেই চলতে হবে, কিছু করার নেই। কারণ প্রত্যেক দিনই যে তোমার শরীরটা ভালো থাকবে, প্রত্যেক দিনই যে শরীরটা সাথ দেবে, প্রত্যেক দিনই যে গাছগুলো একদম গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রেখে দিতে হবে, তার কোনো মানে নেই। যেহেতু আমি একা থাকি, কেউ বলারও কেউ নেই। আর আমি যদি নাও পারি করতে, তো যখন ভালো লাগবে তখন করব, সেটা তো কোনো ব্যাপার না। আর আমার বর সবসময় একটা কথা বলে যে তুমি কোনো কিছু জোর করে করবে না, কারণ যখন ভালো লাগবে না তখন রেস্ট করবে, কিছু করবে, আর যখন ভালো লাগবে তখন করবে।
কারণ ওই যে একটাই কথা যে আমার তো আদিবাদি কেউ নেই যে চলো এই মানুষটার ভাত রান্না করতে হবে, কি বর অফিসে যাবে, কি সে কাজে যাবে, না করলে হবেই না, এইটা টাইম টু টাইম, এটা টাইম টু টাইম। তো যাই হোক, সেরকম কোনো ব্যাপার নাই। আর রান্নাঘরটা হচ্ছে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পরের বার রান্না করার যে একটা এনার্জি না, সেটা বেশ ভালো কাজ করে। আর রান্নাঘরে ঢুকেই যদি দেখো রান্নাঘরটা একটু এলোমেলো হয়ে আছে, গ্যাস মোছা নেই, গ্যাসটা এমনিতেও খুব একটা বেশি নোংরা হয় না, কিন্তু রান্নার পরে প্রত্যেক দিনই গ্যাসটা ভালো করে মুছে রাখলে পরের বার রান্নার এনার্জিটা আমার মনে হয় খুব বেশি ভালো পাওয়া যায়। আর আমার এখন এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না মানে কিছু করা হয় না। আগে যেমন একটু সবজি টবজি কাটা এটা ওটা হয়ে যেত, আর এখন যেহেতু একটু বেবি বাম্পটা স্পষ্ট হয়ে গেছে তো সেই জন্য একটু লাগে। আর একটা কথা, অনেকেই আমাকে, অনেকে না, একটা দিদিভাই আমাকে বলেছে যে এই প্রেগনেন্সির টাইমে এইসব পরবে না, ভালো করে নাইটি না হলে শাড়ি টাড়ি পরবে। তো গরমে তো শাড়ি পরতে পারবো না, আর এগুলো পরলে না ভীষণ মানে কি বলবো, আরামদায়ক টাইপের একটা জিনিস, খুব ভালো লাগে, তো সেই জন্য পরেছিলাম। আর আমার একটা কুড়েমি বুদ্ধি হচ্ছে যে আমার প্রচুর নাইটি আছে আলমারিতে নতুন নতুন, যেগুলো শুধুমাত্র একটু হাত লাগানো, মারা। যেহেতু আমার বাড়িতে সেলাই মেশিন আছে, আমি সেলাই মেশিনের কাজ জানি, তো সেই ক্ষেত্রে তো আমি অন্য কাউকে ধরো দিতেও পারি না, মানে অন্য কাউকে দিতেও যাই না। আর এখানেই কোথায় কে সেলাই করে না করে অত আমি জানিও না। আর আমার মোটর লাগানো, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি গাফিলতি করে, কারণ আমার তো পায়ে মানে পায়ে কষ্ট করে আর কি সেলাইটা করতে হয় না। আমার ওই পা মেশিনে একটুখানি চাপ দিলেই মোটরে হয়ে যায়, কিন্তু আমি একটু কুড়েমিগিরি করে করি না। আর এই তাকটা দেখছো, আগে তো এখানে ধরো সব কিছু করতাম, বাটাবাটি কাটাকাটি, তো সেই জন্য প্রত্যেক দিনই আর কি স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে, বাসন মাজার সাবান দিয়ে এটাকে ঘষে ধুয়ে ফেলতাম। আর এখন যেহেতু আমি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পারি না, মানে এই বেবি বাম্প আর এই তাকটার একদম মাপটা সমান হয়ে গেছে, পেটে চাপ লাগে, পেটে চাপ দিয়ে কোনো কাজ করাটা এখন ঠিক না। তো সেই জন্য আর এই জায়গাটা আমি প্রত্যেক দিন সাবান দিয়ে, এমনি নেতা দিয়ে তো মোছা হয় একদিন পর পর, তখন ভালো করে একটু স্কচব্রাইট দিয়ে দিই। আর খুব একটা বেশি তেল চিটে হয় না, জানলাটা খুলে এখন রান্নাবান্না করি, আর জানলাটা যখন খুবই হাওয়া বয় না তখন একটু অসুবিধা হয়, জানলা দিয়ে তেলটা যেতে পারে না, ঘর মানে কোটো কাটাগুলো বেশি আর কি নোংরা হয়। এই হচ্ছে একটা সমস্যা, যেহেতু বন্ধ ঘর, আমাদের তো খোলামেলাতেই ধরো রান্না করে অভ্যাস, কোনো দিন কোটো কাটাতে তেল চিটে ভাবটা হয় না, কিন্তু এখানে এসে যেহেতু জানলাটা বন্ধ রাখি সেই জন্য একটু তেল চিটে ভাব হয়। তো কালকে একটু শ্যাম্পু করেছিলাম মাথাতে, আজকে তেল দিয়ে দেবো। আমাদের জানো তো অনেক নিয়ম আছে প্রেগনেন্সির টাইমে, চুল কাটতে হয় না, তারপরে আইব্রো করতে হয় না, খোলা চুলে কোথাও যেতে হয় না, এমনকি বিনুনি করেও ছেড়ে যেতে হয় না, সবসময় চুলটা বেঁধে চুলের মধ্যে একটা পেরেক গুজে যেতে হয়। তো এই প্রত্যেকটা নিয়মই না আমি খুব নিষ্ঠা সহকারে পালন করি। তার কারণটা কি জানো তো, কারণ আমার শাশুড়ি মাই আমাকে বলুক কিংবা আমার মাই আমাকে বলুক, এমনিতে তো আমি এটা দ্বিতীয়বার, তো অনেক কিছুই আমি জানি, তারপরেও যদি কিছু কিছু জিনিস ভুলে যাই কিংবা কিছু কিছু জিনিস যদি আবার নতুন করে তারা মনে করিয়ে দেয়, তো আমি না কখনো সেগুলোকে অমানা করি না, যেটুকুনি আমি কানে শুনি সেটুকুনিই আমি পালন করি, কারণ আমার মনে হয় আমার জন্য আমার বেবির কোনো অসুবিধা হোক সেটা আমি চাই না। আর মাত্র একটা বছরের তো ব্যাপার বলো, এই একটা বছরই তো আমি কিছু করতে পারবো না, তারপরে তো আবার সমস্ত কিছু করতে পারবো। তো চলো সব কিছু রূপচর্চা পরে হবে, তবে একটা মজার ঘটনা তোমাদের সাথে আজকে শেয়ার করি। আমি যখন হেলথে ইঞ্জেকশান নিতে গেছিলাম, তো হেলথের যে আন্টিটা আমাকে আর কি ইঞ্জেকশান দিল, উনি একটু বয়স্ক টাইপের, তো আমার হাতে নখগুলো দেখে বলছে তোর একটা প্রথমে মেয়ে আছে এত বড়, আবার একটা বাচ্চা হবে, তোর আবার এখন এত সাজগোজের জিনিস কি, এতদিন তো সাজগোজ করেছিস, আর কোনো শখ স্বাচ্ছন্দ্য নাই, এবার ছেলে মেয়ে মানুষ করে বিয়ে থা দিয়ে একটু সংসারই হ। তো এটা শুনে আমার ভীষণই মানে হাসি পেলো। আমি এমনিতে খুব সিম্পল থাকতে ভালোবাসি, একটু কোথাও হয়তো গেলে বিয়ে থাওয়া অকেশান পুজো এগুলোতেই যাই একটু সাজি, তাছাড়া কিন্তু আমি সাদামাটা থাকতেই বেশি পছন্দ করি। তারপরেও আমি জানি না কেন উনি আমাকে এই কথাটা বললো। তো আমার নাকি দুদিন পরে মেয়ের বিয়ে দিলে জামাই চলে আসবে, তো জামাই তো আসবে কিন্তু সেটা আসতে এখনও অনেক 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 দেরি, তার জন্য এখন থেকেই আমার সাজগোজ বন্ধ করে দেওয়াটা কি ঠিক বলো তো? আচ্ছা তোমরা কথায় কথায় কেন বলো দুদিন? এটা শুনলে আমার মানির ভীষণ রাগ হয়, কারণ আমার মানির একদমই বিয়ে করার ইচ্ছা নেই, ও বলেছে মা আমি তোমার কাছে সারা জীবন থাকবো আর তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাবো আর কি। তো এখানে দেখো চালটাকে হচ্ছে ধুয়ে দিচ্ছি। আর কালকের ভিডিওতে যারা মানে আগের দিনের ভিডিওতে যারা কমেন্ট করেছিল তারা হচ্ছে মালদা থেকে নিবেদিতা কমেন্ট করেছিল, তো ওর নামটা নিতে বলেছে যে দিদিভাই আমার নামটা নিও, তো নিয়ে নিলাম নিবেদিতা তোমার নামটা। মিতালি আচারিয়া যে তুমি কি আমার নামটা নেবে, কেন নেব না বোন, নিশ্চয়ই নেব। বেবি বয় আদ্রিক, ওর এটা মনে হয় সম্ভবত চ্যানেল, এটার থেকেই কমেন্ট করেছে। আর একটা হচ্ছে বর্ণালী নস্কর,
তো ও কমেন্ট করেছে যে দিদিভাই আমার নামটা নিও। আর আগের দিন আমি করবীকে কাবেরী বলে দিয়েছি, আমার স্পেলিং মিস্টেকের জন্য একটু গন্ডগোল হয়ে গেছিলো, তো তার জন্য সরি করবী। আর একটা বোন আছে যে কাটোয়া থেকে আমাকে কমেন্ট করেছে, ওনার বর হচ্ছে আর্মিতে চাকরি করে, তো নামটা লেখেনি, বলেছে দিদিভাই আমার নামটা নিও, তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি। ওর নাম হচ্ছে ইসরাফনিশা খাতুন, যেটা আমি ওর আইডি থেকে দেখলাম। এরপর থেকে যে আমাকে ভিডিওতে আর কি নাম বলার কথা বলবে তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, অবশ্যই যেন নাম আর জায়গাটা মেনশন করে দিও, তাহলে আমারও বলতে একটু সুবিধা হবে তোমরা কোথা থেকে বলছো আর তোমার নামটা কি, কমেন্টে লিখে দিলে, কারণ চ্যানেলের নামটা সবসময় বোঝা যায় না, তো ওই জন্য বললাম। ডোডো সুন্দরী, ও ডোডো সুন্দরী, দেখি 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 মুখটা একটু দেখি, কালো টিপ পড়েছে, আমাদের ডোডো সুন্দরী গো, এটা আমাদের ডোডো সুন্দরী। এই এদিকে আমার ডিম পড়ে গেল ডোডো সুন্দরী করতে গিয়ে, যা ভাগ্যিস পড়েনি ডিমটা। আজকে ডিম পোচ করে আলু দিয়ে রসা রসা তরকারি। কালকে মাছ রান্না করে না মাছের প্রতি আমার অভক্তি হয়ে গেছে, আর আজকে হচ্ছে নাকি আমাদের সদবাদের নাকি নিরামিষ খেতে হয় না, তো সেই জন্য আজকে একটু ডিমের ঝোলই করলাম। দেখো পাতলা পাতলা করে আলু দিয়ে একটু ডিমের ঝোল করেছি, আর ডিমের অমলেট করে ঝোল করলে হেভি টেস্টি লাগে খেতে। আর এদিকে দেখো আমার তিধুমণি চলে এসছে স্কুল থেকে, তো এখানে যেহেতু একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যায়, মাটির রাস্তা, মানে রাস্তাঘাট ভীষণ খারাপ, তবু এখন একটু এদিকে নামিয়ে দিচ্ছে। যে নীল রঙের বাড়িটা দেখছো এর সামনেই নামিয়ে দিয়েছে, এখান থেকে একদমই কাছে, একটুখানি হেঁটে আসতে হয়, কিন্তু ওই রাস্তাটা দিয়ে এলে অনেকটা আসতে হয়। আর ঝোপ জঙ্গলের মধ্যে কাদার থেকেও বেশি ভয় হচ্ছে আমার পোকামাকড়ের, এই সময় একটু পোকামাকড়ের উপদ্রবটা বেশি হয়। সকালে তো চলো আমি দেখে দেখে দিয়ে আসি, কোনো ব্যাপার না, কিন্তু আসার সময় যেহেতু একা আসে ওই জন্যই আর কি এদিকে একটু বেশি ভাড়া লাগলেও আমি এদিকেই দিয়ে যেতে বলেছি ওনাকে। তো সকালে স্কুলের টাইম তো বাচ্চাদের অনেক রকম অসুবিধা থাকে, তার জন্য আসতে চাইছিল না। তো এখানে দেখো আজকে দুপুরে খাবারে আছে লাল ডাঁটা দিয়ে, চাল কুমড়ো দিয়ে সবজি আর ডিমের ঝোল। আর এই ডালটা হচ্ছে দিদিভাই রান্না করেছে, সবজি দিয়ে ডাল খেতে না দিদা খুব ভালোবাসে, আর বেসিক্যালি একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে প্রেগনেন্সিতে নাকি লেবু খেতে হয় না, লেবু বলতে মানে পাতি লেবুটার কথা বলেছে, কিন্তু আমি যতদূর জানি প্রেগনেন্সিতে যে কোনো লেবু খাওয়া ভীষণ ভালো। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেগুলো বাচ্চার দাঁত, মাড়ি, হাড় এইগুলোকে পুষ্ট করতে মানে সহায়তা করে, আমি যতদূর জানি না কেন আমাকে লেবু খেতে মানা করেছে। আর আমি পাতি লেবুটা ভাতের সাথে মানে ডাল, মাছের ঝোল, ডিমের ঝোল এগুলো হলে আমি খাই। আর যেটা মৌসুমি লেবু ওটা আমি প্রত্যেকদিন দুটো দুটো করে খাই, যখন ফুরিয়ে যায় আনা হয় না, সেটার ব্যাপারটা আলাদা। আর মাঝে মাঝে এক একদিন খাওয়ার পরে আলসেমি করে আর খেতে ইচ্ছা করে না, তাই খাই না। কিন্তু প্রথম প্রেগনেন্সিতেও আমি খেয়েছি, দ্বিতীয়টাতেও খাচ্ছি, আমার তো মনে হয় না। তোমরা যদি কেউ জেনে থাকো খারাপ, আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও তো।